তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কাল গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে শিক্ষার্থীরা, ছাত্রলীগের ভিন্নধর্মী উদ্যোগ। শিক্ষকদের সঙ্গে কাদেরের ফলপ্রসূ বৈঠক, আগামী বছরের জুলাই শুরু হবে পেনশন স্কিম। অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে দেশ, কেউ অতি দরিদ্র থাকবে না বললেন প্রধানমন্ত্রী। শ্রমিক হিসেবে বিদেশে যেতে চান পিএইচডিধারীরা, উপযুক্ত কর্মসংস্থানের অভাবই দায়ী। শুধু যে অর্থনৈতিক কারণ তা না, আমি মনে করি এর সাথে সুশাসন, ভাবনা, অনেক কিছু আসলে জড়িত। কোটা সংস্কারের দাবিতে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে তারা। এদিকে কোটা ইস্যু নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। আন্দোলনকারীদের দাবি, শিক্ষার্থীরা কোথাও হামলা ও ভাঙচুর করেনি, তবুও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। বাংলাদেশের কোথাও কোনো শিক্ষার্থী কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আজকে কেন হঠাৎ করে অজ্ঞাতনামা মামলা করা হলো, সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কোটা সংস্কার ও কোটা ব্যবস্থাপনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে ভিন্নধর্মী এক উদ্যোগের কথা জানিয়েছে ছাত্রলীগ। এখান থেকে আজকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি, কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব। শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির একটি যৌক্তিক সমাধান বের করতে ছাত্রলীগ এই পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ না বাড়িয়ে কোটা আন্দোলনকারীদের আদালতে গিয়ে নিজেদের কথা জানাতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকালে ময়মনসিংহে এক সুধী সমাবেশে একথা বলেন তিনি। তাদের একটু অপেক্ষা করা উচিত, তাদের এই আন্দোলন থামানো উচিত, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে। তারা এই রাস্তাঘাট বন্ধ না করে তারা কোর্টে এসে কোর্টের মাধ্যমে তারা যেন তাদের যে বলার সেটা বলা যায়। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কোমলমতি ছাত্রদের কোটা আন্দোলনে ভর করে দেশে অরাজকতা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে বিএনপি। শনিবার বিকেলে বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ছাত্রদল কোটা আন্দোলনকারীদের সমর্থন দিয়ে যখন রিজভী সাহেব, গয়েশ্বরবাবু, তারপর মনিধা যখন এটার পক্ষে সোচ্চার হয়, তখন বুঝতে হবে এটার ভিতর রাজনীতি ঢুকে গেছে। পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সেতুমন্ত্রী জানান, পেনশন স্কিমে শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন 2025 সালের 1 জুলাই। কোটা আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, এটি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এই স্কিম বাস্তবায়িত হলে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিস্থিতিতে শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে শিক্ষক নেতারা তাদের দাবি দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান, দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের ৩ দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশন নিয়ে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলব। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, পেনশন স্কিম কার্যকর হবে আগামী বছর। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বাস্থ্য সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে। 2025 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবিও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। কোটা আন্দোলনের বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন সরকারি দলের এই গুরুত্বপূর্ণ নেতা। আইন তার নিজস্ব গতিতে চলবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের কোনো মানুষ অতি দরিদ্র থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান আরও শক্ত হবে বলেও আশা করেন তিনি। শনিবার বিকেলে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সমাপনী অনুষ্ঠান ছিল শনিবার বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। ফাইনালে স্ট্যান্ডার্ড পিএলসি ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক পিএলসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে টুর্নামেন্টে অংশ নেয়া 31টি দল প্রধানমন্ত্রীকে সালাম জানায়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেখ হাসিনা। খেলাধুলার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে এগিয়ে নিতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন সরকার প্রধান। ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। সেজন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। এই খেলাধুলার মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে। সারা দেশে পড়ছে সারা নেত্রী শেখ হাসিনা। ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলায় পৃষ্ঠপোষকতা করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4টায় গণভবনে এটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 3 দিনের চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়। তার এই সফরে 2 দেশের মধ্যে 22টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়েছে। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে বিশ্বের দীর্ঘতম বাইসাইকেল নিয়ে একটি প্রতিবেদন। যাচ্ছি পরের খবরে। বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ এই তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এইসব পণ্য দেশে এলে দাম কমবে বলে আশা করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল 28টি খাতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
ভরা মৌসুমেও এবছর কমেনি আলু পেঁয়াজের দাম। এমনিতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিভিন্ন নিত্যপণ্য। সম্প্রতি আবারও আলু পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ 110 থেকে 120 টাকা আর আলু 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আনতে আলু ও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এর ফলে ব্যবসায়ীরা যে কোনো দেশ থেকে এই পণ্য দুটি আমদানি করতে পারবেন। কাঁচা মরিচ সহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির জন্য 18 জেলায় অতিবৃষ্টিকে দায়ী করেন প্রতিমন্ত্রী। আইপি ওপেন করে দেওয়া হয়েছে, যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পোশাক খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতের পণ্য রপ্তানিতে গুরুত্ব দেয়া হচ্ছে। গার্মেন্টস যে ধরনের সুবিধা পায়, চামড়া এবং চামড়াজাত পণ্য, পাট এবং পাটজাত পণ্য, কৃষি উৎপাদিত এবং প্রসেস পণ্য একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। রপ্তানি বাড়াতে নতুন বাজার ধরার চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। রপ্তানি বাজারে আমরা যেন মার্কেটিং। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। গাড়ির চালক বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বিদেশে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের প্রায় 2000 পিএইচডিধারী। এতে বিস্ময় প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, দেশে উপযুক্ত কর্মসংস্থান না থাকায় এমনটি হচ্ছে। একই সঙ্গে পিএইচডির মান নিয়ে প্রশ্ন তুলে বিষয়টির ওপর গবেষণার তাগিদ দিয়েছেন তারা। বিদেশে চাকরির জন্য সরকারিভাবে চালু করা আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করেন আগ্রহীরা। দেশের বাইরে কর্মসংস্থান খুঁজে বের করার প্ল্যাটফর্মও এটি। সম্প্রতি অ্যাপের একটি তথ্য গণমাধ্যমে এসেছে। বিদেশে যেতে অন্যান্য পেশার পাশাপাশি নিবন্ধন করেছেন প্রায় 2500 পিএইচডিধারী। এর মধ্যে 2000 জনের মতো ড্রাইভার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যাওয়ার অপশন বেছে নিয়েছেন। আমি প্রবাসী অ্যাপের তথ্যে আরও আছে, পিএইচডিধারীদের বাইরে 50,000 স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীও একইভাবে পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি চালক, সাধারণ শ্রমিকের মতো স্বল্প দক্ষতার কাজে বিদেশে যেতে চান। এর জন্য দেশে কাজের সুযোগের অভাবকে মূলত দায়ী করছেন বিশ্লেষকরা। তারা মনে করছে বিদেশে গিয়ে যদি আমি ক্লিনার বা অন্য কোনো কাজেও যোগদান করি, সেখানে যে সুযোগগুলো আছে সেগুলো ব্যবহার করে আমি পরবর্তীতে পর্যায়ক্রমে উপরে উঠে যেতে পারবো। এই যে একটা স্থিতিশীল সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা সবসময় থাকতে পারছি তা তো না। কাজে একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে, বিশেষ করে তারা যখন পরবর্তী প্রজন্মের কথা ভাবছেন। আমরা দেখেছি যে আমাদের তরুণদেরকে যদি চয়েস দেওয়া হয়, তাদের 82% বলেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো, যারা বলেছে তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। এটা শুধু যে অর্থনৈতিক কারণ তা না, আমি মনে করি এর সাথে সুশাসন, ভাবনা, অনেক কিছু আসলে জড়িত। বর্তমানে দেশের 56টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভাবছে ইউজিসি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন 51,700-র বেশি, কিন্তু তাদের মান নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। আমাদের এখানে মাস্টার্সের যে সার্টিফিকেট হয়, পিএইচডি যে সার্টিফিকেট হয় বা যেই তাদের যে যোগ্যতাগুলো তৈরি হয়, সেটাকে আসলে আন্তর্জাতিক মানের কিনা, এইটা মূল্যায়নটা সরকারেরই করতে হবে। পিএইচডি করার জন্য যে অবকাঠামোগত সুযোগ সুবিধা সেগুলো যদি না থাকে, তাহলে তো পিএইচডি ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন দিলে হবে। সেই ক্ষেত্রে ভালো সুপারভিশন দেওয়ার মতো অভিজ্ঞ শিক্ষক যদি থাকেন করতে পারেন, কিন্তু এই বিষয়গুলো দেখা দরকার আছে। বিশ্লেষকরা বলছেন, অ্যাপের তথ্য ছাড়াও বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে উচ্চ শিক্ষিতদের একটি বড় অংশ যেন তেনভাবে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। বিষয়টিতে এখনই বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তারা হলেন ডাক্তার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন। কাজী ইসমাইল 42তম বিসিএস ক্যাডার ও বরগুনা সদর হাসপাতালের কর্মরত। বছরখানেক আগে সাভারে কাজী ইসমাইল ও মাহমুদা খাতুন দম্পতির বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয় শিশু মিম। তার দাবি, পারিশ্রমিক চাইলেই চলতো অমানবিক নির্যাতন। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় মিমকে। তার দিয়ে পিঠের মধ্যে বাড়ি দিত, হাতে বাড়ি দিত, তো ব্যাট দিয়ে মাথায় বাড়ি দিত,
তো পায়ে বাড়ি দিত, ডাল ঘুটনি দিয়ে আবার মাথায় বাড়ি দিত, ছুরি দিয়ে আবার গুঁতা দিত, তারপর সুই দিয়ে গুঁতা দিয়ে সুই ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে, তো ওই জায়গাটা কেটে আবার সেলাই দিয়েছে। অসুস্থ মেয়েকে নিয়ে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা জানান মিমের পুরো শরীরে ক্ষতচিহ্ন। শিশুটিকে ভর্তি হওয়ার পর আমি দেখেছি তার কিন্তু সমস্ত শরীরেই কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া যায়। তো আমরা মেয়েটি পুরোপুরি সুস্থ হওয়ার পর আমরা তাকে এখান থেকে ছুটি দেব এবং বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে সুপারিশ করব। এই ঘটনায় সাভারের রাজাসন মহল্লা থেকে ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। আমরা ইতিমধ্যেই একজন অল্প বয়সী অর্থাৎ কিশোরী বয়সী 11 বছরের একজন গৃহকর্মী যাকে তার গৃহকর্তা নির্যাতন করেছে এরকম একটি অভিযোগ পেয়েছি। সেক্ষেত্রে আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সংশ্লিষ্ট যে তথ্য প্রমাণাদি সেগুলি সংগ্রহ করে আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযুক্ত কাজী ইসমাইল 42তম বিসিএস ক্যাডার। তিনি বরগুনা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। দীপ্ত, বার্তাকক্ষ। ভারী বৃষ্টিপাত বন্ধ হয় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার উপরেই রয়েছে কয়েকটি নদ নদীর পানি। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার কমে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর ছোট যমুনা নদী, আত্রাই ও নাগর নদীর পানি কমতে শুরু করেছে, তবে অপরিবর্তিত আছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। ব্রহ্মপুত্রের পানি চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অতিবৃষ্টির কারণে সৃষ্ট কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত 22 শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। স্থানীয় সময় শুক্রবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লাটু রাজ্যে 2 তলার স্কুল ভবনটি ধসে পড়ে। আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। গত 2 বছরে দেশটিতে 1 ডজনের বেশি ভবন ধসের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের গাজা নগরীর শিল্পাঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। পুরো অঞ্চলের অলিগলি ও বিধ্বস্ত ভবনের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলে সুজাইয়া বা গাজার দক্ষিণে নগরী রাফার কাছে তেল আল সুলতানের শেষ কয়েকদিনে এতটা ভয়ঙ্কর লড়াই হয়েছে যে সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স পর্যন্ত বের হতে পারেনি। সেখানে এখন কাজ করছেন উদ্ধারকর্মীরা। প্রতিবেদনে বলা হয়, তারা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না। পুরো এলাকার বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্ত্রী ও 2 সন্তানকে পরিত্যাগ করার দায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি প্যাট্রিস এভরাকে 12 মাসের কারাদণ্ড দিয়েছে নতেরের ফৌজদারি আদালত। এছাড়া স্ত্রীর মানসিক ক্ষতির জন্য 4000 এবং আইনি লড়াইয়ের ব্যয় বাবদ আরও 2000 ইউরো জরিমানা করা হয়েছে। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন 43 বছর বয়সী ফ্রান্সের সাবেক এই ফুটবলার। আইনি ঝামেলায় পড়া এভরার জন্য অবশ্য এটাই প্রথম নয়। গত বছরের ফেব্রুয়ারিতে সমকামিতা নিয়ে একজনকে অপমান করে প্যারিসের পুলিশি আদালতের মুখোমুখি হয়েছিলেন তিনি। এবার একটি ভিন্ন রকমের খবর। 180 ফুট 11 ইঞ্চি লম্বা একটি সাইকেল, আবার এটি চালানোও যায়। দারুণ এই সাইকেল বানিয়ে গিনেস বুকে নাম লেখালেন নেদারল্যান্ডসের প্রকৌশলী ইভান শ্যাক। তার সঙ্গে ছিলেন আরও 7 জন। প্রায় 35 জন মানুষের সমান লম্বা একটি বাইসাইকেল। অবাক হওয়ার কিছু নেই, সত্যি বাইসাইকেলটির দৈর্ঘ্য 180 ফুট 11 ইঞ্চি। অবিশ্বাস্য এই কাজটি করেছেন নেদারল্যান্ডসের 8 জন প্রকৌশলী। নাম তুলেছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। 39 বছর বয়সী প্রকৌশলী ইভান শ্যাকের নেতৃত্বে সম্প্রতি এটি তৈরি করা হয়। ছোটবেলা থেকেই তিনি এরকম একটি সাইকেল বানানোর পরিকল্পনা করছিলেন।
সাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি যে কেউ সহজেই চালাতে পারেন, কয়েকজন মিলেও চালানো সম্ভব। তবে শহরে নিয়মিত ব্যবহারের উপযোগী নয় বলেও জানান প্রকৌশলীরা। গত 60 বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে। 1965 সালে প্রথম জার্মানির কোলনে 8 মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করা হয়। এরপর নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের 2টি দল এই রেকর্ড ভাঙে। সবশেষ বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়ানের দখলে। 2020 সালে 155 ফুট দীর্ঘ ও 8 ইঞ্চি চওড়া সাইকেল বানান তিনি। এবার 7 জনকে সঙ্গী করে সেই রেকর্ড ভেঙে দিলেন নেদারল্যান্ডসের ইভান শাল্ক। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কাল গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে শিক্ষার্থীরা, ছাত্রলীগের ভিন্নধর্মী উদ্যোগ। শিক্ষকদের সঙ্গে কাদেরের ফলপ্রসূ বৈঠক, আগামী বছরের জুলাইয়ে শুরু হবে পেনশন স্কিম। অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে দেশ, কেউ অতি দরিদ্র থাকবে না বললেন প্রধানমন্ত্রী। শ্রমিক হিসেবে বিদেশে যেতে চান পিএইচডিধারীরা, উপযুক্ত কর্মসংস্থানের অভাবই দায়ী। এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।